আসসালামু আলাইকুম। আমরা এই লেকচারের মাধ্যমে অটউড মেশিনের ত্বরণের রাশিমালা কিভাবে বের করতে হয় তা দেখব। তো অটউড মেশিনটা কি? এটা হচ্ছে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে এই যে গোলাকার যে বৃত্তটা দেখা যাচ্ছে এটা একটা চাকার মতো বিষয়টা। এটা ঘর্ষণহীন বাধাহীনভাবে ঘুরতে পারে। এটা মধ্যে কি করেছি আমরা একটা সুতার মাধ্যমে, ধরা যাক আমার কাছে একটা সুতা আছে, আমি সুতার দুই প্রান্তে দুইটা ভর ঝুলিয়ে দিয়েছি এবং সেই সুতাটাকে আমি কি করেছি এই গোলাকার চাকার উপরে বসায় দিয়া মানে বস্তুগুলো ছেড়ে দিছি। ফলে এইখানে যে দুইটা বস্তুর ভর আমি নিছি এই দুইটা ভর অবশ্যই তাদের সমান হবে না, ভিন্ন ভরের। হ্যাঁ, তার মান এই জন্যই আমি M1 M2 ধরে নিছি, কারণ তাদের ভর ভিন্ন। ফলে তাদের মধ্যে কিন্তু একটা কি হবে, একটা অবাধ গতি ব্যবস্থার সৃষ্টি হবে বা গতিশীল এই বস্তুগুলো কি হবে, একটু গতিশীল হবে। কেউ উপরে যাবে কেউ নিচে যাবে, যার ভর বেশি সে নিচে যাবে, যার ভর কম সে উপরে যাবে। এটাই মূলত আমাদের যেই ব্যবস্থাটা, এটাই আমাদের অটউড মেশিন। এটাকে বাংলায় আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, এরকম যে দুটি ভিন্ন বরের বস্তুকে বরহীন, এই যে সুতাটা, এই সুতাটা অবশ্যই বরহীন। তারের দুই প্রান্তে, এই যে সুতার একটা প্রান্ত আর একটা প্রান্ত, দুই প্রান্তে যুক্ত করে কোনো মসৃণ পলির উপর, এই যে পলিটা, এটা আমি আগেই বলছি যে এটাকে ঘর্ষণ থাকা যাবে না, এটা মসৃণ হতে হবে। এটার উপর যদি আমি ঝুলিয়ে দেই তাহলে যদি ভরদ্বয় কি করে, অবাধে গতি সম্পাদন করে, মানে তারা কোনো বাধাহীনতা ছাড়াই তারা যদি গতিশীল থাকতে পারে, তাহলে ওই ব্যবস্থাকে অটউড মেশিন বলে। তো এটা আমরা অটউড মেশিনের সংজ্ঞা হিসেবে আমরা এটা লিখবো ফার্স্টে। দেন আমাদের কি করতে হবে, ত্বরণের রাশিমালা, যেহেতু এটার প্রশ্ন বলবে যে অটউড মেশিনের ত্বরণের রাশিমালা নির্ণয় করো, তো অটউড মেশিনের ত্বরণের রাশিমালা নির্ণয় করার জন্য আমাদেরকে কিন্তু অটউড মেশিনটা কি সেটা একটু বলে নিতে হবে, নাহলে ফুল মার্ক আমরা পাবো না। এখন যদি আমরা ত্বরণের রাশিমালা নির্ণয় করতে চাই, আমাদের এই ত্বরণের রাশিমালাটা কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যার মাধ্যমে নির্ণয় করতে পারবো না। আমাদেরকে ল্যাগ্রাঞ্জিয়ান বা ক্লাসিক্যাল মেকানিক্সের ওয়েতেই আমাদের ব্যাখ্যা করতে হবে। যদিও নিউটনিয়ান বলবিদ্যা ও ক্লাসিক্যাল মেকানিক্সের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান বলবিদ্যার মাধ্যমে করতে হবে, নিউটনিয়ান বলবিদ্যা নয়। তো দেখুন আমরা এখানে কি করব, ফার্স্টেই যেহেতু তাদেরকে আমি ঝুলিয়ে রাখছি, তাহলে কি হবে, তাদের গ্রাউন্ড থেকে তারা কিছু উপরে আছে, ফলে তাদের মধ্যে কি হবে, একটা পটেনশিয়াল এনার্জি থাকবে বা বিভব শক্তি থাকবে। দেন আবার তারা যেহেতু অবাধে গতিশীল, তো কোনো বস্তু যখন গতিশীল থাকে তার মধ্যে গতিশক্তি থাকে, তাহলে আমরা কি করব, তার বিভব শক্তি আগে নির্ণয় করব। ফার্স্ট স্টেপটা কিভাবে আমি লিখি, এটা হচ্ছে কি আমাদের গতিশক্তি প্লাস বিভব শক্তি নির্ণয় করব, দুইটা করব। আচ্ছা, গতিশক্তি টি, ফার্স্ট স্টেপ বিভব শক্তি নির্ণয় করব, সেকেন্ড স্টেপে গতিশক্তি টি নির্ণয় করব, থার্ড স্টেপে আমরা কি করব, ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করব। ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে টি মাইনাস ভি নির্ণয় করব। দেন 4 নম্বর স্টেপ হচ্ছে আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ানকে পার্শিয়াল ডেরিভেটিভ করব। একবার এক্স এর সাপেক্ষে, আরেকবার কি করব, এই পার্শিয়াল ডেরিভেটিভটা একবার এক্স ডটের সাপেক্ষে করব। 5 নম্বর স্টেপ হচ্ছে আমরা ডি ডিটি অফ ডিএল ডি এক্স ডট মাইনাস ডি এল ডি এক্স, এটা ডেল এল ইকুয়ালস টু 0। এই যে 5টা স্টেপে আমি গেলেই আমাদের এই অঙ্কটা সমাধান হবে। আমি এই জন্য ফার্স্টে লিখে রাখলাম, কারণ যাতে আপনাদের মনে থাকে যে কোন কোন স্টেপে কি করবে ভাইয়া। এইটা হচ্ছে কি 5 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। আমরা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যা করবো না, আগে বলছি। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান বলবিদ্যা করতে গেলে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ার গতির সমীকরণ লাগবে। আমরা কোনো বস্তু কণার ক্ষেত্রে, কোনো একটা গতিশীল ব্যবস্থার ক্ষেত্রে নিউটনিয়ান বলবিদ্যার জন্য আমরা নিউটনের গতির সূত্র হিসাবে কি করতে পারি, F সমান m, এই সূত্রটা ইউজ করি। ঠিক একইভাবে এই যে নিউটনিয়ান বলবিদ্যার যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের কি করতে হয়, এই যে এর মান ত্বরণ, এই ত্বরণকে বাইর করে নিতে হয়, নাকি ত্বরণ বের করে নিতে হয়, এবং ওই বস্তুর ভর জানা থাকতে হয় নাকি। আর ল্যাগ্রাঞ্জিয়ান গতিবিদ্যায় হচ্ছে এই 5 নম্বর যে সূত্রটা আমি লিখছি, এইটা হচ্ছে এই নিউটনের দ্বিতীয় সূত্র। যেরকম নিউটনিয়ান বলবিদ্যায় একবারে একটা আদর্শ একটা সূত্র, এটা দ্বারা সব সমস্যা সলভ করি, ঠিক ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে বা বলবিদ্যায় এই 5 নম্বর সূত্রটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের মতো ল্যাগ্রাঞ্জের যেই সূত্রটা, এটা হচ্ছে বিজ্ঞানী ল্যাগ্রাঞ্জ কর্তৃক
তো এইটা আবার আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে। এখানে যেমন ত্বরণ বাইর করতে হয়, ঠিক এই ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের যে গতিসূত্র, সেইখানে আমাদের এই যে একটা এল অপেক্ষক দেখা যাচ্ছে, এই এলটা বাইর করে নিতে হয়। আর বিষয়টা হচ্ছে এখানে ত্বরণ জানতে হয় আর এখানে এল জানতে হয়। আর এই এল জানার জন্য তো আমরা 3 নাম্বার স্টেপে যাব। এখন 3 নাম্বার স্টেপ হচ্ছে টি মাইনাস বি। তো টি এর থেকে বি বিয়োগ করতে হলে আমাকে বিও জানতে হবে, টিও জানতে হবে। এই জন্যই ফার্স্টে আমাদের কি করতে হবে, বিভব শক্তি জানতে হবে, সেকেন্ডে আমাদের কি গতিশক্তি জানতে হবে, তারপরে তাদের বিয়োগফল, মানে এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের অপেক্ষক, হ্যাঁ, অপেক্ষক বা ল্যাগ্রাঞ্জিয়ান। তারপরে আমাকে এই ল্যাগ্রাঞ্জিয়ানকে পার্শিয়াল ডেরিভেটিভ করে আমাকে এই সূত্রের মধ্যে ইউজ করে দিতে হবে। ওকে, 5টা স্টেপ। তো তারপরেও যদি এটা আপনারা খেয়াল করতে না পারেন সমস্যা নেই, আমি এটা করাই দিচ্ছি। এই প্রশ্নটা খুবই সহজ, এটা আপনারা যে কেউ দেখলেই পারবেন। তো ফার্স্টে আমরা কি করব, বিভব শক্তি নির্ণয় করব। আমরা লিখব বিভব শক্তি, বিভব শক্তি। তো বিভব শক্তি যদি আমরা নির্ণয় করতে চাই, ফার্স্টে কি করতে হবে, আমরা জানি বিভব শক্তির সূত্র কি, এম জি এইচ। বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি এইচ, এটা আমরা কিন্তু জানি না। এখন আমরা যেহেতু বস্তুর ভর ধরছি বড় হাতের এম, তাই ছোট হাতের এম কে আমি বড় হাতের এম দ্বারা রিপ্লেস করলাম। আর এটা যেহেতু অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণ সবার জন্যই সেম, তাই আমি কি করলাম, এটা জি দিয়ে দিলাম। এখন এই এইচ এর পরিবর্তে কি দেব, যখন আমরা বস্তু প্রথম মানে এমন বস্তুর জন্য করব, তার জন্য কিন্তু এই এইচ এর মানটা এক্সকেই নির্দেশ করবে নাকি, সে এতটুকু দূরত্বের মধ্যে থাকবে, এই জন্য আমরা এক্স দেব। এখন যেহেতু M1 বস্তুটা, তাই এই এম এর জায়গায় 1 দিলাম। তাহলে M1 বস্তু করতে কি আমি বিভব শক্তির মান mgh মানে m1gx পেয়ে যাই। ওকে, তাহলে আমরা এটা লিখবো যে M1 বস্তুর বিভব শক্তি, বা M1 বস্তুর জন্য বিভব শক্তি, M1 বস্তুর বিভব শক্তি কি হবে, আমরা লিখে দিতে পারি m1gx। কিভাবে লিখলাম, আমরা এই সূত্রের মাধ্যমে লিখতে পারছি। ওকে, এখন একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, বিভব শক্তির এখানে ঋণাত্মক হিসাবে নিতে হয়। এখন এই মাইনাসটা আবার কেন দিলাম, এটা আবার একটা বিষয়। দেখুন, আমরা এই যে আমাদের যে পুলিটা, এই পুলিটার ঝুলন বিন্দু কিন্তু এখানে, হ্যাঁ, এইখান থেকে সে মানে তার সকল কার্যাদি সে কি করতেছে, গতি ব্যবস্থাটা বজায় রাখতেছে। তো ঝুলন বিন্দু, এই ঝুলন বিন্দুকে আমরা কি করব, মূল বিন্দু হিসেবে ধরে নেব এবং তাকে উপরে নিচে যদি আমি স্থানাঙ্ক হিসেবে কল্পনা করি, হ্যাঁ, এইদিকে তো প্লাসের রাশি আর এইদিকে কিন্তু মাইনাস। যেহেতু বস্তুগুলা ঝুলন বিন্দুর নিচে আছে, তাই তাদের বিভব শক্তিটা আমরা মাইনাস হিসাবে কল্পনা করলাম। আপাতত এটুকু বুঝে নেন, আমরা দ্বিতীয় অধ্যায়ে যখন জটিল দোলকের ক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ বাইর করব, তখন আমি ওইটা নিয়ে বিস্তারিত বলেছিলাম যে কেন বিভব শক্তিটা মাইনাস ধরতে হয়। আপাতত এটার জন্য এতটুকু বুঝলেই হবে, যেহেতু নিচের দিকে আছে এই জন্য আমরা ঋণাত্মক ধরছি। আচ্ছা, ঝুলন বিন্দু থেকে তো ঠিক আছে, আমরা তাহলে M2 বস্তুর জন্য করতে পারি। আবার M2 বস্তুর কি করতে হবে, M2 বস্তুর বিভব শক্তি, M2 বস্তুর বিভব শক্তি কত হবে, মাইনাস M2g। এখন বিষয়টা হচ্ছে M2 বস্তুর কিন্তু দৈর্ঘ্য আমি L মাইনাস এক্স লিখে রাখছি ফার্স্টেই, L মাইনাস এক্স। এখন L মাইনাস এক্স কীভাবে হলো, ধরা যাক আমার কাছে একটা সুতা ছিল, সেই সুতাটার মধ্যে দুইটা বস্তুর আমরা এইভাবে রাখছিলাম নাকি, আচ্ছা এইভাবে রাখছিলাম। এখন ধরলাম এইটা হচ্ছে তার এই যে ঝুলন বিন্দু এইখানে, আর এইখানের মধ্যে একটা বিষয়, তার ঝুলন বিন্দুর এটুকু কিন্তু আমরা, এটা যদি হয় M1 বস্তু, এটা যদি হয় M2 বস্তু, তার এতটুকুর জন্য যদি আমি এক্স নেই, আর সম্পূর্ণ সুতার দৈর্ঘ্যটা যদি হয় কি, সম্পূর্ণ সুতার দৈর্ঘ্য যদি L হয়, তাহলে L এর থেকে যদি আমি এক্সটা ফার্স্টে নিয়েই ফেলি, তাহলে থাকে আর কতটুক থাকে হচ্ছে এই সম্পূর্ণ সুতার থেকে এক্স এর মান বিয়োগ, সম্পূর্ণ সুতা কি L, আর এইটুকু বিয়োগ করা মানে হচ্ছে এক্সকে বিয়োগ করা। তাহলে এইখান থেকে M2 বস্তুর দূরত্ব L মাইনাস এক্স, এখান থেকে L মাইনাস এক্স হয়ে যায় M2 মানে M2 বস্তুর ক্ষেত্রে
তাই আমরা L মাইনাস এক্স লিখে দিতে পারি। ওকে, এটা তো 9 10 এর বেসিক প্রায় ধরতে গেলে। তো এবার আমরা কি করব, বিভব শক্তি তো M1 এবং M2 দুইটা আকারে পাইছি, তাহলে মোট বিভব শক্তিটা নির্ণয় করি। সুতরাং আমরা লিখব মোট বিভব শক্তি, আচ্ছা মোট বিভব শক্তিটা কি হবে, দুইটার যোগফল হবে, তাহলে মাইনাস M1 GX, পরেরটুকু আমরা লিখে দিই মাইনাস M2 GL মাইনাস এক্স। আমি চাইলে আরেকটা লাইন এটা করে দিতে পারি, মাইনাস M1 GX, আর এখানে কি আছে, এই মাইনাস MG L এর সাথে একবার গুণ, এই মাইনাস MG X এর সাথে একবার গুণ, কারণ ভিতরে তো ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে কিন্তু L এবং X দুইটা আলাদা রাশি, ফলে মাইনাস M2G, প্রথমটা কি হবে Lটাকে দিয়ে দিলাম, আবার মাইনাস, আর এই X এর সাথে মাইনাস কি হয়ে গেল প্লাস M, তাহলে কি থাকে M2G আর কি থাকে X। তাহলে এইটুকু আমরা কি পেলাম, মোট বিভব শক্তি। তাহলে এবার আমরা কি করতে পারি, আবার গতিশক্তি নির্ণয় করতে পারি। আমরা লিখব, এটুকু আমরা বিভব শক্তি পেয়ে গেলাম, আমরা লিখব গতিশক্তি। আবার গতিশক্তি, এই প্রশ্নটা অনেক সহজ, হ্যাঁ। আবার গতিশক্তি কি পাই আমরা, গতিশক্তি আমরা পাই M1 বস্তুর জন্য গতিশক্তি, নাকি M1 বস্তুর জন্য কি গতিশক্তি, M1 বস্তুর জন্য গতিশক্তি সমান, আমরা গতিশক্তির সূত্র কি জানি, হাফ mv স্কয়ার, নাকি কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ইকে, এটা আমরা 19 আমরা শিখছি। তো আমরা গতিশক্তির জন্য জানি হাফ, লিখে দেই হাফ। m এর জন্য আমরা কি জানি, আমরা যেহেতু M1 বস্তুর জন্য নিতেছি, তাই m এর জায়গায় আমরা M1 কে রিপ্লেস করলাম v স্কয়ার। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই ভিটা আমি কোথায় পাবো, এখানে তো v বলতে কোনো রাশি নাই, কিন্তু এখানে x এর একটা রাশি আছে। আমরা জানি এই v মানে কি, আসলে v হচ্ছে দূরত্ব বাই সময়, কি দূরত্ব s/t, দূরত্ব বা d/t, b এর মান। এখন দূরত্বটা তো আমরা s নেই, আমরা এখানে কি নিতেছি x, তাহলে x/t। এখন এই x কিন্তু আমাদের এইখানে আছে, অবশ্যই আছে, এই যে x কিন্তু আছে আমাদের, কিন্তু আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে জানি যে এই জিনিসগুলোকে ক্ষুদ্র আকারে চিন্তা করা হয়, ক্ষুদ্র আকারে। তাহলে এটা যদি ক্ষুদ্র আকারে চিন্তা করা হয়, তাহলে আমরা এই x কে এভাবে লিখতে পারি যে dx dt, অর্থাৎ x কে dt এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, এখন x কে t এর সাপেক্ষে ভাগ করা, আর এই জিনিসটা করা একই, কিন্তু এটা ক্ষুদ্র হিসাবে করা ক্যালকুলাস দিয়ে। আমরা জানি যে x কে যদি একবার t এর সাপেক্ষে করা হয়, তাহলে তার মাথার উপরে একটা ডট আসে, আর এই ডটটা কার সমান, v মানে ভেলোসিটির সমান। তার মানে x এর উপর ডট দেওয়া যেই কথা, b লেখা একই কথা। তাহলে আমরা কি করব, হাফ mv স্কয়ার, v স্কয়ার বলতে কি x ডট স্কয়ার দিয়ে দিতে, তাহলে আমরা স্কয়ার দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের ডট চিহ্ন দিয়ে লিখতে হয়, এখানে ডাইরেক্ট v দিয়ে লিখি না আমরা। তারপরে আবার কি m2 বস্তুর জন্য, m2 বস্তুর জন্য গতিশক্তি, তাহলে হাফ, তাহলে এখানে কি হবে m2 হবে, আর আমাদের কি হবে x ডট স্কয়ার, কারণ আমরা জানি যে গতিশক্তি হাফ mv স্কয়ার। ওকে, আচ্ছা দুঃখিত, এইখানে কিন্তু m ডট, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এবার আমরা একটা কাজ করি, আমরা এবার এই যে গতিশক্তিটা পেলাম এটার মোট নির্ণয় করি। তাহলে আমরা এই যে এটার মতো আবার লিখব, সুতরাং মোট গতিশক্তি কেন আমাদের মোট নির্ণয় করতে হইতেছে, কারণ আমাদের বস্তু যেহেতু দুইটা তাই আলাদা, তাই তাদের মোট নিতে হইতেছে। আমরা একটা কাজ করি, এখানে হাফ লিখে দিলাম, আচ্ছা সরি, আমরা কি করব, হাফ
তারপর কি আছে m1 x ডট স্কোয়ার প্লাস হাফ m2 x ডট স্কোয়ার। তাহলে তাদের মোট গতিশক্তি হয়ে গেল। কিন্তু আমি চাইলে এটার আরেকটা লাইন করে দিতে পারি। আমরা এই উভয় পক্ষ থেকে হাফটা কমন নিয়ে নিই, হাফটা কমন নিলাম, ওকে। আর উভয় পক্ষ থেকে আমি কি এক্স ডট কমন নিতে পারি না, কারণ দেখেন ওর সাথেও এক্স ডট আছে, ওর সাথেও এক্স ডট আছে, তাই আমি ভিতরে শুধু হাফ m1 প্লাস m2 লিখে আবার এক্স ডটটাকে আমি পিছন দিকে কমন নিলাম। অর্থাৎ একই ব্যাপার, আমি এই পাশে নিলেও হতো, তো নিলাম আমরা, সমস্যা নেই। আচ্ছা, আমাদের মোটামুটিভাবে আমরা বিভব শক্তি, গতিশক্তি নির্ণয় করে ফেলছি। হ্যাঁ, তো এখানে মোট বিভব শক্তি আপনারা চাইলে বি লিখে দিতে পারেন, ভি, আর এখানে মোট গতিশক্তি চাইলে টি লিখে দিতে পারেন, ওকে। তাহলে ভি এবং টি এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা কি করব, আমরা ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করব। তো এইবার আমরা চিত্রটা মুছে ফেলতে পারি, আমাদের আর চিত্র দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা চিত্রটা নিয়ে মুছে দিই, কারণ আমাদের দরকার একটু জায়গা। তো আমরা কি করব, ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করব। আমরা কিন্তু প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ করে ফেলছি, তৃতীয় স্টেপ ল্যাগ্রাঞ্জিয়ান। ল্যাগ্রাঞ্জিয়ানটা কি? ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে বিজ্ঞানী ল্যাগ্রাঞ্জ, তিনি কিন্তু একটা তার গতিবিদ্যা বিষয়ক যেই সমীকরণ, সেই সমীকরণের জন্য তিনি একটা অপেক্ষক নির্ণয় করেছিলেন, সেটা ছিল টি মাইনাস ভি। অর্থাৎ উনি বলছিলেন যে গতিশক্তি এবং বিভব শক্তির বিয়োগফল যে একটা রাশি হবে, সেইটা তাই তিনি কি করেছিল, এল দ্বারা প্রকাশ করেছিল, তার নাম অনুসারে এল বা ল্যাগ্রাঞ্জিয়ান। তো এইটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ অপেক্ষক, মানে ল্যাগ্রাঞ্জের ফাংশন। তো এই জন্য এটাকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান বলি। আমরা লিখতে পারি ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান কি, টি মাইনাস ভি। এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় আপনারা দেখবেন, এই সাবজেক্টটাই মূলত ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান, এই বিষয়গুলো নিয়েই সবচেয়ে বেশি কাজ হবে। তো সেক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের এই অপেক্ষকটা এবং গতি সমীকরণটা আজকে ভালো মতো শিখে নেন। আচ্ছা, তো ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয় করার জন্য আমরা টি এর মান কিন্তু পাইছি, টি এর মানটা বসাবো এখন। হ্যাঁ, তো টি এর মানটা আমরা বসাই। আচ্ছা, এই দিকে যেহেতু আমার জায়গা শর্ট, তাই আমি ল্যাগ্রাঞ্জিয়ানটা একটু নিচেই লিখি। ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান কি, টি মাইনাস ভি, ওকে। তো টি মাইনাস ভি, তাহলে আমরা নিতে পারি হাফ m1 প্লাস m2 এক্স ডট স্কোয়ার। এটা কিন্তু আমরা গতিশক্তিটা নিলাম, তারপরে আমাদের বিভব শক্তিটা নিতে হবে। বিভব শক্তিটা কি আছে, এই যে মাইনাসটা, হ্যাঁ মাইনাসটা দিয়ে নিই আগে, মাইনাসটা দিয়ে আমরা আগে একটা ব্রাকেট দিয়ে নিই, কারণ এটা তো তার নিজের মাইনাস, সূত্রের মাইনাস। পরবর্তীতে যা আছে সব আমরা দেখে উঠাবো এখান থেকে। মাইনাস m1 gx মাইনাস m2 gl, তারপরে আমরা একটু নিচের দিকে লিখে দিই প্লাস m2 gx। দেখুন আমরা এই মানটা জাস্ট ওই পিছন দিকে দেখে পুট করে দিছি। তো এবার আমরা কি করতে পারি, এই লাইন থেকে এই লাইনে লিখতে পারি কি, আচ্ছা এই জিনিসটা এখানে মনে হয় অনেকটা ভেজালি করতেছে আপনাদের, আমরা এইখানে লিখে দিই টি মাইনাস ভি, ওকে। তো এইবার এই লাইনের নিচে আমরা লিখতেছি কি, আমরা এই হাফটা প্রথমে রাখি, m1 প্লাস m2 এক্স ডট স্কোয়ার রেখে দিলাম। এই মাইনাস দেবা সবগুলোকে গুণ করে দিব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাস m1 gx আবার প্লাস m2 gl মাইনাস পিছনেটা শুধু মাইনাস হবে m2 gx। তো এই হলো আমাদের মোটামুটিভাবে ল্যাগ্রাঞ্জিয়ানটা আমরা নির্ণয় করলাম, ওকে। তো দেখুন এইখানে কিন্তু এইটার সাথে কিন্তু এটা কাটাকাটি যায় না, কারণ এটা হচ্ছে m2 আর এটা হচ্ছে m1, ওকে। তো আমাদের 3 নাম্বার স্টেপ ল্যাগ্রাঞ্জিয়ান শেষ। তারপর 4 নাম্বার স্টেপ, তা আমরা লিখতে পারি এখন আমরা কি লিখতে পারি, ডেল এল। এই যে ল্যাগ্রাঞ্জিয়ান এল কে, মানে এল বলতে এই এল এর রেজাল্ট কিন্তু এখন এই টোটাল এই পুরা লাইনটা, হ্যাঁ। এই ডেল এল কে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আরেকবার কাকে, এই ডেল এল কে এক্স ডটের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, হ্যাঁ। এই দুইটা কেন করতেছি আমি দেখাচ্ছি।
এটা যদি এল কে যদি আমি এক্স এর সাপেক্ষে করি তাহলে এক্স কোথায় কোথায় আছে দেখুন এইখানে কিন্তু এই প্রথমটুকুতে কোনো কিন্তু এক্স নাই অনেকে কিন্তু বলবেন এই যে ভাইয়া এক্স ডট আছে কিন্তু এটা এক্স ডট এক্স না এটা কিন্তু এক্স ডট মানে কি এটা ব্যাগ এটা কিন্তু দূরত্ব নয় আমরা কিন্তু দূরত্বের সাপেক্ষে করতেছি পার্শিয়াল ডেরিভেটিভটা তাই যেখানে যেখানে এক্স আছে এইখানে আছে আর এইখানে আছে তাহলে এই টোটালটা জিরো হয়ে যাবে তাহলে জিরো কারণ এখানে তো এক্স নাই এটা জিরো এই প্লাসের প্লাস এইখানে যেহেতু এক্স আছে তাহলে এক্সকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে হয় 1 আর বাকিগুলো যেহেতু ধ্রুবক রাশি এম জি লিখে দিলাম আর এখানে 1টা লিখে দিলি কি আর না দিলি কি তাই আর 1টা দিলাম না হ্যাঁ প্লাস এটার যেহেতু এল এক্স না এই জন্য এইটাকেও জিরো হয়ে যাবে এটা হবে কি মাইনাস দেখুন m2x তাহলে কি হবে m2g আর x কে করলে 1 হয়ে যায় 1টা থেকে গেল কারণ m2 আর g হচ্ছে ধ্রুবক রাশি আর এই x কে যদি আমি এই ডেল বাই ডেল x এর সাপেক্ষে যদি x করতাম তার মানে 1 ওকে আবার 2 নাম্বারটা খেয়াল করি আমরা তাহলে এটা একটু সাজায় লিখে দিতে পারি আমরা দেখুন m1g মাইনাস m2g ওকে তো m1g মাইনাস m2g আমি ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি ডাইরেক্ট কমন নেব m1 মাইনাস m2 ইন্টু জি জিটাকে কমন নিয়ে নিলাম তাদের থেকে ওকে 2 নাম্বারটা আমাকে শুধু x ডট যে জায়গায় আছে সেই জায়গায় করতে হবে দেখেন এইখানে কিন্তু x ডট নাই এখানে নাই তাহলে পিছনে সবগুলাই জিরো শুধু আমার প্রথম রাশিটা আছে তাকে আমাকে কি করতে হবে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে x ডটের সাপেক্ষে এখন এইটার সামনে যা আছে সবগুলো ধ্রুবক আমরা ধ্রুবক রাশিগুলো কি করতেছি লিখে দিতেছি ফার্স্টেই লিখে দিলাম এখন x ডটের উপরে স্কোয়ার আছে তাই আমরা কি করব আমরা জানি স্কোয়ারটা পাওয়ারটা নিচে আসবে আর যেই মানটা আছে সে বসে যাবে পরবর্তীতে x ডটকে শুধু যদি x ডটের সাপেক্ষে করি তার মান 1 হয়ে যায় 1টা লিখলেও চলে আর না লিখলেও চলে পিছনে সবগুলো জিরো একটা দিয়ে দিলাম তো 1টা দেওয়ার দরকার নেই সরি এই 2 আর এই 2 যদি কাটা যায় হ্যাঁ পিছনের জিরোটাও আমাদের অত দরকার নেই তারপরে দিলাম এই 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে কি থাকে শুধু থাকে m1 প্লাস m2 আর x ডট কি থাকে m1 প্লাস m2 x ডট তাহলে m1 প্লাস m2 ইন্টু কি থাকে x ডট তো দেখুন আমরা কিন্তু মোটামুটিভাবে আমাদের চতুর্থ স্টেপও শেষ করে ফেলছি এইবার আমাদের যে কাজটা সেই কাজটা হবে কি আমাদের যে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ আমরা লিখব ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ হতে পাই আমরা লিখব যে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ হতে পাই ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ হতে পাই কি ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণটা কীরকম ছিল ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ ছিল এইরকম যে প্রথমে ডেল এক্স ডট মাইনাস ডেল এল বাই ডেল এক্স কার সাপেক্ষে ডিটির সাপেক্ষে এটার মান কত 0 এই সূত্রটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের গতির সূত্র বা গতির সমীকরণ যেমন আমরা নিউটনের সূত্র জানি F সমান ma আর ল্যাগ্রাঞ্জেরটা হচ্ছে এরকম হ্যাঁ ওকে দেখুন এবার মজার বিষয় হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণের জন্য যা মান দরকার এই যে ডেল এল বাই ডেল এক্স ডট এই যে এক্স ডটের মান কিন্তু আমরা রেজাল্ট বার করছি ডেল এল বাই ডেল এক্স এই যে ডেল এল বাই ডেল এক্স এর রেজাল্ট কিন্তু আমরা বার করছি ওকে তো এই দুইটার মান বার করার জন্য আমাদের কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষকের থেকে বার করে আনতে হয়েছে ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষকটা হচ্ছে গতিশক্তি মাইনাস বিভব শক্তি এই জন্য আমাকে বিভব শক্তি এবং গতিশক্তিও বার করে আনতে হয়েছে আগে ওকে তো আমাদের কিন্তু মোটামুটি কাজ প্রায় এখন শেষের দিকে আমরা একটা কাজ করি এই নিচের অংশে হয়তো আপনাদের দেখতে একটু কষ্ট হতে পারে আমি এই দিকে যেহেতু আমাদের আর মানের দরকার নেই তাই আমি এই অংশটুকু ক্লিন করে আপনাদেরকে উপরে লিখে দেখাই তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখব যে আমরা এইটুকু অংশ মুছে দিয়ে উপর থেকে লিখি সুন্দর হবে আমরা লিখতে পারি কি যে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ হতে পাই আমরা লিখব ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ হতে পাই গতির সমীকরণ হতে পাই
আপনারা কিন্তু একটা কাজ করবেন, আমি যা যা লিখতেছি সব খাতায় উঠে নেবেন, নোট হয়ে যাবে। ওকে, পরবর্তীতে এক্সামের যখন আসবে তখন আপনারা নোটটা দেখলেই আপনি জাস্ট কিভাবে করছে অঙ্কগুলা বুঝে ফেলবেন। ওকে, তো যদি মনে করেন যে ভিডিওটা দেখে কি পরে নোট করব, তাহলে ওইটা আর বাই করা হবে না, কখনোই হবে না, আমি আগেই বলতেছি। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ জানি ডি ডিটি অফ ডেল এল বাই ডেল এক্স ডট মাইনাস ডেল এল বাই ডেল এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। তো এইটার মধ্যে এইবার এই ডেল এল বাই ডেল এক্স ডট এই দুইটা মান আমরা ইনপুট করে দিই। ডি ডিটিটা থাকতেছে আগেই থাকুক, আমরা এইটার মানটা ফার্স্টে লিখি কি m1 m1 প্লাস m2, তার সাথে কি আছে এক্স ডট আছে, দিয়ে দিলাম। এখন যেহেতু আমরা একটা কাজ করি, আমরা ব্র্যাকেটটা একটু ছোট করে দিই, যেহেতু তাদের মধ্যে অলরেডি ব্র্যাকেট আছে তাই আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে পারি চাইলে, এটা আমাদের সুবিধার জন্য। দেন ডেল এল বাই ডেল এক্স এর মান আবার কত আছে আমাদের m1 মাইনাস m2 ইন্টু জি ইকুয়াল টু 0। দেখুন এইটুকুর মান কিন্তু এতটুকু, হ্যাঁ, আর মাইনাসের মাইনাস, আর এইটুকুর মান কিন্তু এতটুকু। ওকে, তো এইবার একটু খেয়াল করেন, এইবার এই অংশটা হচ্ছে মাইনাস, ওই পাশে যদি আমি নিয়ে যাই প্লাস হয়ে যাবে, আর এই অংশটুকু কিন্তু আমাদের আবার ডেরিভেটিভ নির্দেশ করতেছে। দেখুন ডি বাই ডিটি এতটুকু কিন্তু আবার ডেরিভেটিভ নির্দেশ করতেছে। ফলে দেখুন এইবার টি এর সাপেক্ষে যদি আমরা জানি যে টি এর সাপেক্ষে এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হয়, এক্স ডট হয়, কি হয়, এক্স ডট হয়। আর যদি এক্স ডটকে আবার যদি টি এর সাপেক্ষে করি তাহলে কি হয়, এক্স ডাবল ডট হয়ে যায়, কারণ আরেকটা ডট দুইবার ডেরিভেটিভ করা হয়েছে। এই যে দেখুন এই m1 প্লাস m2 এই দুইটা কিন্তু আমাদের কি রাশি, আমাদের ধ্রুব রাশি। তো ধ্রুব রাশিরে আমরা মানে ডিফারেন্সিয়েট করতে পারি না, আমরা চলককে করি না। তো চলককে যদি করি আমরা এক্স ডট একটা আছে না, আমরা জানি যে দুইবার করলে কি হয়, ডাবল ডট হয়ে যায়। তো আমরা এই টি এর সাপেক্ষে দুইবার যদি করি ডাবল ডট হয়ে গেছে, ইকুয়াল টু এই মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে m1 মাইনাস m2 ইন্টু জি, এই রাশিটা সামনে মাইনাস আসছিল ওই পাশে নিয়ে গেছি, টোটাল রাশিটাই প্লাসের দিকে হয়ে গেছে। ওকে, ভিতরে কিন্তু চেঞ্জ হয় নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অঙ্কের রেজাল্টে চলে আসছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই এক্স ডাবল ডট যেটা এক্স ডাবল ডট আসলে কি নির্দেশ করতেছে, m1 এই রাশিটা যা আছে উপরে লিখতেছি m2, আর এই রাশিটা নিচে যেহেতু গুণ এক্স এর সাথে নিচে এসে ভাগ হয়ে যাব, তাহলে m1 প্লাস m2, আর যেহেতু পাশে যেটা গুণাকার আছে তাই গুণটা দিয়ে দিলাম। এখন এই যে অংশটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের অটুট মেশিনের জন্য ত্বরণের রাশিমালা। এখন বিষয়টা হচ্ছে ত্বরণ এ, আর এইখানে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের ত্বরণকে ডাবল ডট দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। এখন কথা হচ্ছে যে এই যে সমীকরণ ল্যাগ্রাঞ্জের সমীকরণটা আমি কোথায় পেলাম, ল্যাগ্রাঞ্জিয়ান কোথায় পেলাম, ভাইয়া এইগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যে সমীকরণ, সেখানে এগুলো অনেক প্রতিপাদন করা আছে যে ল্যাগ্রাঞ্জিয়ানে কিভাবে বিজ্ঞানী ল্যাগ্রাঞ্জ কিভাবে এই সূত্রটা প্রমাণ করছে, এগুলা বিশাল প্রমাণ। এখন এই অটুট মেশিনের অঙ্কটা করানোর জন্য আমি আবার ওই প্রমাণটা দেখাবো, এটা আসলে কোনো যৌক্তিকতা নাই, তাই আমি দেখাইনি। এটা আপনাদেরকে মানে শিখে নিতে হবে যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখন এফ সমান এম এ, আমরা কোনো একটা অঙ্ক করতে গেলে বলি না যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই এফ সমান এম এ। এখন ওই অঙ্কের মধ্যে কি আবার যে আমরা এই এফ সমান এম এ এই রাশিটা প্রমাণ মানে প্রতিপাদন করে তারপরে ওই রেজাল্টটা লিখি যে এফ সমান এম এ আমরা পেলাম, এখন এখান থেকে অঙ্ক শুরু করব, এরকম করি না, আমাদের এত সময় নেই, আর এটা হয়ও না কোনোভাবে। তো আমরা লিখে দিতে পারি যে এটাই অটউড মেশিনের ত্বরণের রাশিমালা। কি ত্বরণের রাশিমালা। ওকে, তো এইটাই ছিল আমাদের অ্যান্সার। আশা করি আপনারা এই লেকচারটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সাথে সাথে নোট করে নিয়েছেন, ফলে আপনাদের বুঝতে সমস্যা হয়নি। তো পরবর্তী লেকচারে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।